ঠান্ডা গলায় বলল। আরিয়ান চোখ নামিয়ে হাসে, তারপর সুমুর দিকে আরেকবার তাকায়, এইবার একটু বেশি সময় ধরে। একটা হাসি তার ঠোঁটে, যেন সে অপ্রত্যাশিত কিছু ঘটাতে চলেছে। সুমু নিজেও টের পায় এই ছেলেটার নজর স্বাভাবিক নয়, তার ঠান্ডা গায়ে একটা অজানা ভয় ছড়িয়েছে। সিরাজ রাগীর স্বরে বলল, চোখ নামা আরিয়ান। আয়ুবরা দূর থেকে সবটা লক্ষ্য করল। রাহিন শারবাজকে বলল, এই আরিয়ান আমার বোনের দিকে নজর দিয়েছে, তাই না? হয়তো। তুই কিছু কর শারবাজ। কি করব? জানি না, তবুও কর, নয়তো এই পার্টির মধ্যে আজ ঝামেলা লেগে যাবে। শারবাজ মাইক্রোফোন হাতে মঞ্চে উঠে গেল। তার লেডিস অ্যান্ড জেন্টলম্যান, গলায় একটু দুষ্টু সুর। আজকের হাইলাইট হচ্ছে আমাদের নতুন নবদম্পতির রোমান্টিক নাচ। আর এই নাচটা কিন্তু আমি নিজে অর্গানাইজ করেছি, নাচের মিউজিক থেকে শুরু করে স্পটলাইট পর্যন্ত। তাই যদি ভালো না লাগে গালি আমাকে দিয়েন, বাট আই এম শিওর ইট উইল বি ম্যাজিক্যাল। আরিয়ান সরে গিয়ে দাঁড়ালো। অতিথিরা হাসিতে ফেটে পড়ল। সিরাজের মুখে গম্ভীর, কিন্তু ঠোঁটের কোণে লুকানো হাসে। সুমু একটু লাজুক, একটু নার্ভাস। শারবাজ ঠোঁট চিপে দিয়ে বলল, এসকে সাবধানে, সুমুকে পড়ে যেতে দিস না। আর সুমু, আজ তোমাকে দেখে মনে হচ্ছে নাচ আর প্রেম দুটোতে তুমি এক্সপার্ট। শারবাজ চোখ টিপ দিয়ে বলল। সুমু মৃদু হাসলো। শারবাজ মিউজিক প্লে করলো। তেরিলে গানটা বাজতেই লাগলো। আলো নরম হলো, ফুলের পাপড়ি ঝরতে লাগলো উপর থেকে। আয়ুবরা সকলে সিরাজের পাশে গিয়ে দাঁড়ালো। সিরাজ ধীরে ধীরে সুমুর হাত ধরল। তাদের চোখে চোখ, কিছু কেউ বলল না, শুধু একে অপরের মাঝে অদৃশ্য মায়া। সুমুর ওপর লাইট পড়তে সিরাজ ফিসফিস করে বলল, সবাই আছে, তাও মনে হচ্ছে শুধু তুমি আর আমি আছি। সুমু হাসল। লাইট অফ হয়ে গেল। সিরাজের হাতের উপর থেকে সুমুর হাত সরে গেল। সিরাজ ব্যাকুল হয়ে উঠতে স্পটলাইট পড়লো র্যাম্পের উপর দাঁড়িয়ে থাকা সুমুর উপর। তেরে লিয়ে तुम दीवाना बन के तेरे लिए वादा है मेरा मैं हूँ तेरे लिए हो ना कभी तू जुदा अखियाँ बिछाई मैंने तेरे लिए दुनिया भुलाई मैंने तेरे लिए। সিরাজ ব্লেজার খুলে আইবের হাতে দিয়ে এগিয়ে গেল সুমুর কাছে। পার্টিতে উপস্থিত সকল গেস্ট আর সিরাজের ফ্রেন্ডরা একসাথে হুল্লোড় দিয়ে উঠল। সিরাজ গিয়ে সুমুর সাথে নাচে তাল মিলালো। দুজনের ঠোঁট গানের তালে তালে নড়ছে। ডান্স শেষ হতে সকলে হাততালি দিল। সিরাজ চোখ মুখ অস্বাভাবিক রাগে লাল হয়ে গেছে। সিরাজের চোখ। কাউকে পাত্তা না দিয়ে আইবদের কাছে গিয়ে বললাম, সুমুর উপর আক্রমণ হতে যাচ্ছিল, রিভলভার তাক করা হয়েছিল। আইবরা সকলে চোখ বড় করে ফেললো। রাহিন ভীতু কণ্ঠে বলল, আইব তুই কিভাবে জানলি? ড্যান্সের ভেতর আমার চোখ উপরে করিডোরের দিকে যায়, সেখানে একজন সুমুর দিকে গান তাক করে রেখেছিল। স্যান্ডি সবটা ম্যানেজ করে নিয়েছে। শয়তান ভয় পাচ্ছে শেহরাজ বলল। ফ্রিকুচকালো সিরাজ। মানে? তুই এখনো চুপ করে আছিস? শয়তান ভয় পেয়ে যাচ্ছে। সিরাজ তেরে যেতেই শারবাজ আটকালো। সিরাজ রাগ কন্ট্রোল করে বলল, তোরা সকলে আজ আমাদের বাড়িতে যা, আর হ্যাঁ, সুমুকে সাবধানে বাড়িতে নিয়ে যাবি। মনে রাখিস, আমার জানটা তোদের ভরসায় ছেড়ে যাচ্ছি। ওকে সাবধানে বাড়িতে নিয়ে যা। সুমুকে কি বলবো? তোদের কিছু বলতে হবে না, আমি বলে যাচ্ছি। ওকে। সিরাজ সুমুর কাছে গেল। সুমু ফ্রিকুচকে তাকিয়ে বলল, কি কি হয়েছে আপনার? কোনো সমস্যা? না, শোনো, সারবাসদের সাথে খেয়ে বাড়িতে চলে যাও। এখানে আর থাকতে হবে না, আমি মামুকে বলে দিচ্ছি। কিন্তু কেন? কারণ কাল আমার আফগান মিনি মার্টের ওপেনিং হবে। একজন কর্মী কল করে জানালো কি যেন একটা প্রবলেম হয়েছে। আমি স্যান্ডিকে পাঠিয়ে দিয়েছি, এখন আমাকেও যেতে হবে। আপনি খেয়ে যাবেন না? না, আমি বাহির থেকে খেয়ে নিব। সাবধানে বাড়িতে চলে যেও। সুমু মাথা নাড়ল। সিরাজ আফতাব চৌধুরীকে বলে সকলের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। দূর থেকে একজনের চোখ সবটা দেখলো, আফসোসের সুরে পড়ল, মিশন ফেল। লোকটা হাসলো। সুমুর দিকে তাকিয়ে আবার বলল, খেলা তো সবে শুরু হলো সুন্দরী। সুমুরা সকলে হালকা খেয়ে আফতাব চৌধুরীর থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে। সুমু খুব খুশি হলো, আজ রাতে রাহিন খান মেনশনে থাকবে শুনে।
তবে মনের মধ্যে খান সাহেবের চিন্তা। অন্ধকার ঘরটা দেওয়ালে শিকল ঝুলে আছে, এক কোণে জ্বলছে একটা মাত্র বাতি। বাতিটার আলো ঠিক যতটুকু দরকার ততটুকু দেয়, ভয় দেখানোর জন্য যথেষ্ট, বাঁচার আসার জন্য যথেষ্ট নয়। ঘরের দেয়ালে ধাতব শব্দ বাজছে, শিকলের খসাখসি। দরজার ধাতব লক খুলছে ধীরে ধীরে। বাতির নিচে পড়ে আছে ছেলেটা, চোখ বন্ধ রেখেছে, মনে হয় ভেবেই নিয়েছে আজই তার শেষ দিন। ছেলেটার হাত দুটো শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, রক্ত জমে আছে তার মুখে, গলায়, কাপড়ে, হাত পা বাঁধা, মুখে কাপড় গোছা, মাথা নিচু, চোখে আতঙ্ক। হঠাৎ দরজা খুলে যায়, ঝাং করে দরজা খুলে ধীর পায়ে ভেতরে ঢুকে শেহরাজ। তার পাশে ছায়ার মতো দাঁড়িয়ে স্যান্ডি, তীব্র চুপচাপ, চোখে হিসেবি শীতলতা। শেহরাজ গিয়ে সেটার সামনে দাঁড়িয়ে, পরনে কালো ব্লেজার, দুজনের চোখে অদ্ভুত নীরবতা, যেন এই নিস্তব্ধতাই সবচেয়ে ভয়ঙ্কর। শেহরাজের চোখে ঠান্ডা আগুন, ছোটে হালকা ঘৃণা মিশানো হাসে। শেহরাজ নিচু গলায় বলল। স্যান্ডি ছেলেটার মুখ থেকে কাপড় সরিয়ে দেয়। সেটা কাঁপতে কাঁপতে বলে। শেহরাজ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন। এগিয়ে এসে চোখে চোখ রাখে। সেটা কাঁপে, চোখে জল, মুখে কোনো শব্দ নেই। সান এবার এগিয়ে আসে, হাতে একটা লোহার বক্স খুলে দেয় শেহরাজের হাতে। সেই বন্দুকটা যেটা দিয়ে ছেলেটা সমুকে মারতে চেয়েছিল। শেহরাজ হাসলো, এই হাসিতে মুগ্ধতা নেই, আছে ধ্বংস রাগ। শেহরাজ ধীরে ধীরে হাঁটু গেড়ে বসেছে ছেলেটার সামনে আর বলে, তোর কলিজার এত সাহস কিভাবে হয়? আমার কলিজার দিকে হাত বাড়ানোর, খুন করতে চেয়েছিলি তাই তো? ছেলেটা কাঁপতে কাঁপতে উঠে বসে, রক্ত লেগে আছে মুখে, চোখ লাল। ছেলেটা গলা শুকিয়ে কেঁপে উঠে, মুখে অস্পষ্ট স্বীকারোক্তি। আমি বসের কথা অনুযায়ী কাজ করেছিলাম, বিশ্বাস করুন, আমাকে মাফ করে দিন। শেহরাজ হালকা হেসে বলে, তুই শুধু ভুল করিসনি, তুই আজ আমার বুক থেকে আমার কলিজাটা বের করে নিতে চেয়েছিলি, আর এখন মৃত্যুর ভয় পাচ্ছিস। আজ থেকে আমি তোর সব ভয়কে এক এক করে সত্যি করে তুলব। আজ আমার সুইটহার্টের গায়ের যদি এক ফোঁটা রক্ত তোর এই রিভলভারের বুলেটের দ্বারা বের হতো, তাহলে আজ এই আলো তুই দেখতে পেতিস না। কিন্তু এখন আমি তোর সাথে এমন কিছু করব যা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। তুই আমার কলিজার দিকে রিভলভার তাক করেছিস, আর এখন বলছিস তুই শুধু তোর বসের কথা অনুযায়ী কাজ করছিস। আচ্ছা তাহলে বল, কে সে? আমি বেইমানি করতে পারবো না, তার নাম বললে সে আমাকে মেরে ফেলবে। শেহরাজ উচ্চস্বরে হেসে বলল, আর আমি কি তোকে আদর করব? তবে হ্যাঁ, আমি তোকে একেবারে মারব না। তোকে আমি ঠিক সেই পরিমাণ যন্ত্রণা দিব যে পরিমাণ যন্ত্রণা দিলে তুই আমার সামনে হাঁটু গেড়ে বসে বলতে বাধ্য হবি, আমি কেন তোকে এখনও মারছি না। তুই আমার পায়ে পড়ে মৃত্যু ভিক্ষা চাইবি না। কথাগুলো বলে শেহরাজ রহস্যময় হাসি দিল, যে হাসি মুগ্ধতা কেটে গিয়ে শেহরাজের ভেতরে দানব জেগে উঠেছে। শান তখন হাতে তুলে নেয় গ্লাভস। শান ফ্ল্যাট ভঙ্গিতে বলা, স্যার ওকে বিষ দিয়ে মারি। শেহরাজ হালকা হাসে। হ্যাঁ, এত সহজেও শেষ হবে না। এই কিটটা প্রতিদিন জেগে উঠবে আর ভাববে আজ হয়তো মরবো, কিন্তু মরবে না, কারণ মৃত্যু ওকে আমি দিব না। আজকে থেকে আমাদের এই ঘরই হবে ওর নতুন ঠিকানা। আমি রিকোয়েস্ট করা বা এক কথা বারবার বলি না। আজকের পর ওর সাথে প্রতিদিন এমন কিছু করবে যাতে ও নিজে ওর বসের নাম বলে। তুই শান মাথা নেড়ে বলল, ওকে স্যার। ছেলেটা এবার চিৎকার করে কাঁদতে থাকে, হাত জোর করে বলে, ছেড়ে দিন আমাকে, আমি আর এ ভুল কোনোদিনও করব না, আমাকে ক্ষমা করে দিন। শেহরাজ খান ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল, তুই যা করেছিস সেটা ক্ষমার যোগ্য না। আর আমার কলিজার দিকে হাত বাড়ানো মানেই আমার রাগের আগুনে ঘি ঢালা। সুমুকে আঘাত করার চিন্তা করা মানেই আমার শেষ রাগ তোর উপর। তাই ক্ষমা করার মতো কোনো সুযোগ নেই। তারপর সিরাজ ইশারা করে সানকে। সান ধীরে ধীরে একটা হ্যাভি কর্পস কাটার নিয়ে আসে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে ছেলেটার, কান্না জড়িত গলায় বলে, সে আমাকে মারবেন না প্লিজ, আমাকে ছেড়ে দিন। ছেলেটার গলায় গ্লাভস পরা হাত রাখে, শান্ত গলায় বলে, তুই মরবি না, তুই বাঁচবি, কিন্তু নিজের হাত দুটো ছাড়া। কারণ তোর এই হাত দিয়েই তুমি আমার বউয়ের বুকে গুলি ছুটতে চেয়েছিলি। সেটা কাঁদতে থাকে, মাফ চাইতে থাকে, শরীর কাঁপে, চোখ দিয়ে
গলগল করে জল পড়ে। প্লিজ, আমি আর কিছু করব না। আমার হাত না। স্যান্ডি এগিয়ে যায় ছেলেটার দিকে। সিরাজ ফিসফিস করে আবার বলে, তুই জানিস একটা শরীরের সব থেকে বেশি যন্ত্রণাদায়ক জায়গা কোথায়? সেটা যখন তীব্র অসহ্য যন্ত্রণায় আত্মা বেরিয়ে আসতে চায় অথচ মৃত্যু আসে না। আমি সেই জায়গাটায় তোকে নিয়ে যাব। সাম তার গ্লাভস পরে মেশিনটা তুলে ছেলেটার চোয়ালের নিচে একটা ইঞ্জেকশন ঢুকিয়ে দেয়। ছেলেটা বেহুশ হওয়ার ঠিক আগে হাত দুটো কেটে নেয়। চেতনা থাকার ফলে গলাকাটা মুরগির মতো ছটফট করে উঠে ছেলেটা। ওকে বাঁচিয়ে রাখা চাই, ডাক্তার এনে ওর চিকিৎসা করাও। কথাগুলো বলে সিরাজ বেরিয়ে যাওয়ার আগে শেষবার পেছন ফিরে তাকিয়ে বলে, আমার সুমুকে আঘাত করার শাস্তি মৃত্যু না, শাস্তি জীবিত থেকে প্রতিদিন মরার মতো কষ্ট পাওয়া। আর আমি সেই কষ্টটাকেই নিখুঁত করে তুলব। বেরিয়ে গেল সিরাজ। সেটা এখনো চেতনা হারায়নি। স্যান্ডি বাঁকা হেসে বলল, আমার স্যার, ম্যামের জন্য এদিকে মোমের মতো, অন্যদিকে শত্রুর জন্য আগুনের থেকেও ভয়ঙ্কর। সে যখন কাউকে এই ঘরে ধরে আনে তখন শুধু শাস্তি নয়, হয় একরকম মানসিক খেলা, প্রতিশোধের সূক্ষ্ম ছায়াছন্ন প্রতিফলন, যা তোর মদের ধারণার বাইরে। মনে রাখবি, যিনি ভালোবাসায় কোমল তার ভেতরে প্রতিশোধের আগুন ভয়ঙ্কর। কতগুলো বলে ছায়ার মতন বেরিয়ে যায় স্যান্ডি। সেটা পড়ে থাকে অন্ধকারে নিজের কৃতকর্মের মৃত্যুর অপেক্ষা। তবে কি তার এত সহজে আসবে মৃত্যু? হয়তো না। ঘড়িতে ভোর 5টা। বাইরে হালকা আলো ঘরের পর্দা ভেদ করে সুমুর মুখে পড়েছে। জানালার ফাঁক গলে হালকা ঠান্ডা আলো পড়ছে বিছানার একপাশে। সাদা পর্দার নরম দোল আর মধুর এক নীরবতা ঘিরে আছে রুমটা। সুমুর চোখ খুলতেই খেয়াল হলো পাশটা খালি। সে আধো ঘুমিয়ে চোখ কচলাতে কচলাতে উঠে বসে। সাদা চাদরটা কোমর পর্যন্ত টেনে নিয়ে আলতো করে ঢাকে। খান সাহেব, সিরাজ তাওয়াল ঘাড়ে ঝুলিয়ে ওয়াশরুম থেকে বের হয়। সিরাজ তাওয়াল ঘাড়ে ঝুলিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এলো। ওনায় মুখ ঢেকে আধো ঘুম চোখে ওয়াশরুমের দিকে তাকালো সোমা। সিরাজ একটা মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, গুড মর্নিং সুইটার। গুড মর্নিং। আজ আপনি এত ভোরে উঠে গেলেন, তাও আমার আগে। আমি ভোরেই ঘুম থেকে উঠি। বিয়ের পর একটু নিয়মগুলো চেঞ্জ হয়েছিল। নামাজ পড়বে না সুইটার? উঠো, অজু করো। সিরাজের গলায় প্রশান্তি কিন্তু কণ্ঠে গভীরতার সাথে আদেশ। সুমু মুচকে এসে উঠে দাঁড়ায়। আপনি এত গম্ভীর হলে ভয় লাগে। সিরাজ কাছে এসে সুমুর কপালে হালকা চুমু দিয়ে বলে, সৃষ্টিকর্তার সামনে ভয় থাকা ভালো, তবে আমার সামনে না। আমি তো তোমার দোয়া হয়ে এসেছি। আমি তোমার জন্য ভয়ের কিছু না। সুমু মুচকে এসে ওয়াশরুমে চলে যায়। অজু করে এসে দুজনে নামাজে দাঁড়ায়। নামাজ শেষ করে রোজকারের মতন দুজন দুজনের জন্য মোনাজাতে দোয়া করলো। সিরাজ সুমুকে টেনে কপালে ঠোঁট ছুঁয়ে পড়ল। এইরকম সকাল আমি সারা জীবন চাই, শুধু তুমি, আমি আর নামাজের সিজদার মাটি। সুমু আলতো হেসে আস্তে করে বলল, আপনি থাকলে প্রতিটা সকালই ইবাদতের মতো পবিত্র লাগে খান সাহেব। দুজনেই মুচকি হেসে জায়নামাজ ছেড়ে উঠে দাঁড়ালো। সুমু জায়নামাজ ভাঁজ করে রেখে আবার চাদর মুড়িয়ে বিছানায় ঢুকে পড়ে। আর সিরাজ জিম ম্যাট বের করে ফ্লোরে ব্যায়াম শুরু করে। সুমু আলতো হেসে বলে, জিম সেন্টারে যান না কেন এখন? আর প্রতিদিন ওয়ার্কআউট করতে কেমন লাগে? আপনি এত হ্যান্ডসাম, আর এখন তো আপনার বিয়ে হয়ে গেছে, এখন এত ফিট থেকে লাভ কি আপনার? পুশ আপ করতে করতে সিরাজ বলল, আপনার জন্যই তো শরীর ঠিক রাখতে হয় মিসেস খান। আর তাছাড়া ফিট থাকা ভালো। ফিট থাকলে রোমান্স করে মজা আছে। এখন ফিট থাকলে বুড়ো বয়সে কাজে লাগবে। আমি বুড়া হয়ে গেলেও আমার রোমান্সের থেকে রক্ষা পাবেন না আপনি। সুমু খুমু খুমু গলায় বলল, আর আপনি এত এনার্জি পাবেন না। পাবো সুইটার, আগে বুড়ো হই, তারপর দেখবা। বুড়ো বয়সে আমার রোমান্স দেখে তোমার আমাকে 25 বছর বয়সী তাগড়া যুবক মনে হবে। সকাল সকাল লজ্জায় ফেলবেন না। কথাটা বলে চাদর মুড়ি দিল। সিরাজ আলতো হেসে ওয়ার্কআউটে মন দিল। 4 কাপ, 2টো ছোট পেস্ট্রি, 1 প্লেট কাটা ফল আর খেজুরের সাথে মধু সুমুর সামনে রাখা। সুমুর ব্রেকফাস্ট আজ সিরাজ নিজের হাতে বানিয়েছে। এই নিয়ে অনন্যা বেগম অনেক রাগারাগি করেছে। সিরাজ সবটা সামনে নিয়েছে।
সকলে ব্রেকফাস্ট করে যার যার রুমে চলে গেছে। শুধু সিরাজ আর সুমুই এখনো ব্রেকফাস্ট করেনি। সিরাজ আরিয়ানের সামনে সুমুকে পড়তে দিবে না বলে ব্যস্ততার অজুহাত দেখিয়ে সুমুকে নিয়ে নিজের রুমে ছিল। সে চায় না সকাল সকাল বাসার মধ্যে কোনো ঝামেলা হোক। সুমু ফ্রিকুচকে তাকিয়ে আছে খাবারের দিকে। সিরাজ 1 চামচ মধু তুলে সোজা সুমুর ঠোঁটে ছোঁয়ায়। মধু তো এমনিতেই আছে এখানে। সুমু হালকা কেসে বলে, কি করছেন এসব? কিচেনে অনেক আছে। বাড়ির সকল সার্ভেন্টরা অলরেডি জেনে গেছে যে তাদের রাগী গম্ভীর মেজো সাহেব বর্তমানে তাদের মেজো খান সাহেবের প্রেমে ডুবে যাওয়া মানুষ। খান সাহেব, বলো সুইটার্ট। সুমু আবারও একবার খাবারের দিকে তাকিয়ে হেসে বলল, চা বানাতে আপনি তো বেশ পারদর্শী। তুমি যেদিন আমার জীবনে এসেছো তখন থেকে আমি সব শিখে নিচ্ছি। তুমি তো আমার মুগ্ধতার ইবাদত, তাই তোমাকে নিজের কাছে একটা পুতুলের মতো করে যত্নে রাখার জন্য ইউটিউব দেখে সব ব্রেনের ভেতরে সেট করে নিয়েছি। আপনি এমন করলে আমার সকালটা আর নর্মাল থাকার সকাল থাকবে না। আপনি এমন করলে আমার সকালটা আর নর্মাল সকাল থাকবে না। সবকিছু উপন্যাসের গল্পের মতো হয়ে যাবে। সিরাজ 1 হাত কাপ এগিয়ে দেয়, অন্য হাতে সুমুর আঙ্গুল ধরে রেখে বলে, তুমি আমার গল্পের প্রথম শব্দ। যত দিন যাবে নতুন বাক্য তৈরি হয়ে যাবে, নতুন কবিতা হয়ে যাবে, যার প্রতিটি শব্দে শুধু থাকবে তুমি আর আমি। বাহ, আপনি তো দেখছি কবিদের মতো কথা বলেন। নিজের ভালোবাসা তোমার সামনে উপস্থাপন করলাম আর তুমি কবি বানিয়ে দিলে। সুমু আলতো হাসলো, প্রসঙ্গ পাল্টে বলল, আজ অফিস যাবেন না? না, সানকে বাসায় আসতে বলেছি। আজ আমার সবগুলো ফ্রেন্ড আমার বাড়িতে, ওদের সাথে আড্ডা দিব। আর সন্ধ্যায় তো জানোই আমার নিউ শপের ওপেনিং আছে। রাহিন ভাইয়ার সাথে এখনো ভালো করে কথা হলো না। আগে ব্রেকফাস্ট শেষ করো, তারপর সবাইকে গার্ডেনে ডেকে পাঠাচ্ছি। গার্ডেনের সোফায় বসে আছে সিরাজ, তার মুখোমুখি বসে আছে স্যান্ডি। হালকা রোদ, হালকা ঠান্ডা হাওয়া আর সেন্টার টেবিলের ওপর রাখা ধোয়া ওড়ানো কফির কাপ। সিরাজ কাজ করছে ল্যাপটপে, পুরোপুরি মনোযোগের স্ক্রিনে। কাজের ফাঁকে ফাঁকে সিরাজ কফির কাপে চুমুক দিয়ে বলল, স্যান্ডি, এখন আর শুধু ক্লোথিং ব্র্যান্ড না, এসকে ফ্যাশন এখন একটা স্টেটমেন্ট। আমরা শুধু পোশাক বানাই না, আমরা পরিচয় বানাই। এখন সময় ভিজিবিলিটি বাড়ানোর। এটা এখন একটা স্টাইল বা পরিচয়ের ভাষা। যে ব্যক্তি এসকে ফ্যাশন পরে সে নিজেই একটা স্টেটমেন্ট হয়ে দাঁড়ায়, আলাদা করে চিনিয়ে দেয় নিজেকে। স্যার, আমি ভাবছি হেরিটেজ মেটস মডার্ন থিম নিয়ে চলতি সিজনের ক্যাম্পেইন প্ল্যান করি। পুরনো জামদানি প্যাটার্নের উপর ওয়েস্টার্ন কাট স্কার্ট, ক্লাসি আর ইউনিক। আপনাকে আমি ব্যাখ্যা করে বলছি। স্যান্ডি কফির কাপে একটা ছোট্ট চুমুক দিয়ে আবারও বলল, আমি চাইছি এই সিজনের ক্যাম্পেইনের জন্য এমন একটা থিম নিতে যেটাতে পুরনো ঐতিহ্য আর আধুনিকতা একসাথে মিশে থাকবে। আমার ভাবনা হচ্ছে পুরনো জামদানি ডিজাইন থাকবে, কিন্তু জামদানিগুলো কাটিং বা ডিজাইন হবে ওয়েস্টার্ন স্টাইলের। যেমন ধরুন ব্লেজার বা স্ট্রেন্স কোট টাইপ কাট বা ওয়েস্টার্ন স্টাইলের ড্রেস, কিন্তু ফেব্রিক আর প্যাটার্ন হবে একদম দেশি। যেমন জামদানি আর ফ্যাশনটা এইভাবে হবে স্ট্যান্ড, আধুনিক লুক, ক্লাসি, রুচিশীল, ইউনিক, সবচেয়ে আলাদা। এই মিলনটাই হচ্ছে হেরিটেজ মিটস মডার্ন থিমের মূল আইডিয়া। মানে পুরনো ঐতিহ্য প্লাস আধুনিক স্টাইল, নতুন ট্রেন্ড। চোখ শুরু করলো, গলার স্বরটা নেমে এলো নিচু তালে, ঠান্ডা অথচ কাঁপন ধরানো। আমাদের অডিয়েন্স কারা জানো? শুধু ধনী পার্টি গোয়িং ক্লাস না, আমি এমন কিছু চাই যেটা ইউনিক, চোখে পড়ার মতো, কিন্তু অ্যাফোর্ডেবল। জানো কেন? কারণ আমি চাই একজন আর্ট কলেজের স্টুডেন্টও যেন সেটা গর্ব করে পড়তে পারে, আবার একজন কর্পোরেট এক্সিকিউটিভও সেটা কনফিডেন্সে ক্যারি করতে পারে। তাহলে মাস মার্কেটিং এর সাথে টার্গেটেড লাইনে যাই। 2টা লাইন, এসকে লাক্স আর এসকে কোর। এক্স্যাক্টলি। এসকে লক্সি হবে লিমিটেড কালেকশন, এসকে কোর রোজকার ব্যবহার
উপযোগী, স্টাইলিশ অথচ মিনিমাল। এক্সাম্পল, এসকে লাক্সি হবে এক্সক্লুসিভ লিমিটেড কালেকশন, যেটা প্রিমিয়াম ক্লায়েন্টের জন্য। ডিজাইন থাকবে একটা লাক্সারিয়াস টাচ, হয়তো সিল্ক, হ্যান্ডওয়ার্ক বা ইউনিক কার্ড। দামও একটু বেশি হবে কারণ এটা স্পেশাল ইভেন্ট বা অকেশনের জন্য। আর এসকে কোর হবে রোজকার ব্যবহারের জন্য, অফিস, ইউনিভার্সিটি বা ক্যাজুয়াল আউটিং। ডিজাইন হবে মিনিমাল তবে ট্রেন্ডিং আর স্টাইলিশ। দামটাও থাকবে অ্যাফোর্ডেবল রেঞ্জে যাতে সবাই কিনতে পারে। এখন যেটা দরকার সেটা হলো সোশ্যাল মিডিয়ার জন্য একটা নতুন ফেস, যেটা ব্র্যান্ডের দুটো লাইনকেই রিপ্রেজেন্ট করতে পারবে। মানে এসকে লাক্সি এর জন্য তার মাঝে থাকতে হবে এক্সক্লুসিভ গ্ল্যামার, এলিগেন্স। এসকে কোরের জন্য থাকতে হবে ন্যাচারাল চার্ম, রিলেটেবল পার্সোনালিটি। একজন মডেল না, বরং ব্র্যান্ড আইকন, যাকে দেখে ফলোয়াররা ভাববে আমি যেমন সেও তেমন, বা আমি ওর মতো হতে চাই। একটু হেসে বলা, ম্যামকে সামনে আনার কথা ভাবছেন না তো? সেরা চোখের কোণ হাসে। সে তো আমার ব্র্যান্ডের রুহু, কিন্তু ও ক্যামেরার সামনে স্বাচ্ছন্দ্য না। আমি চাই ওকে নিয়ে একটা বিহাইন্ড দ্য সিনস ডকুমেন্টারি বানাই, দ্য সোল অফ এসকে। যেমন রুহু মানে আত্মা, অর্থাৎ এসকে ব্র্যান্ডটা কেবল বাইরের ডিজাইন না, তার ভেতরে যে গভীরতা, ভালোবাসা, যত্ন, সব কিছুই সুমু। সে সামনে না থাকলেও সে সব কিছুর মূল হবে। কিন্তু সুমু যেহেতু ইন্ট্রোভার্ট টাইপ, স্পটলাইট পছন্দ করে না, তাই ওর উপস্থিতি নীরব কিন্তু অনেক গভীর। তাই প্ল্যান একটা বিহাইন্ড দ্য সিনস ডকুমেন্টারি বানাবে, নাম দ্য সোল অফ এসকে। এই ডকুমেন্টারিটা কিভাবে করবে শোনো। কনসেপ্ট ছোট একটা ফিল্ম বা ভিডিও, ক্যামেরা সুর পেছনে থাকবে, কিন্তু ওর ছোঁয়া, ওর নীরব নেতৃত্ব সব ফুটে উঠবে। যেমন সুমু কাপড় ছুঁয়ে দেখছে, ডিজাইন ঠিক করছে, হালকা হাসছে, কিন্তু ক্যামেরার দিকে তাকাচ্ছে না। আমার ভয়েস ওভার হবে, ওর ছোঁয়া ছাড়া কিছু পূর্ণ হয় না। সে সামনেই থাকে, শুধু আলোটা নিজের করে না। এইভাবে করলে মানুষ বলবে আহা, এটাই তো ভালোবাসা, এটাই তো সত্যিকারের ব্র্যান্ড। তাহলে কি বুঝলে সান? এসকে মানেই তখন হবে একটি অনুভব, একটি গল্প। সুমু হয়ে উঠবে দ্য আনসিন স্টার, আর সেটাই ব্র্যান্ডের বিশেষত্ব। কিন্তু স্যার, সোশ্যাল মিডিয়াতে কিভাবে ব্যবহার করব? ট্রেলার রিল দাও, কামিং সুন, দ্য আনসিন স্টোরি অফ এসকে, হ্যাশট্যাগ দ্য সোল অফ এসকে। আমার কথার কোটেশন, সব মুখ আলো চায় না, কিছু মুখ শুধু আলো ছড়িয়ে দেয়। এসকে এর প্রতিটি ছাটেই তার ছোঁয়া। থামলো শেহরাজ, কফির কাপে চুমুক দিয়ে আবারও বলল, আরও একটা দারুণ আইডিয়া, ডকুমেন্টারির পরেই শুরু করো। স্লুমো এডিট, মানে সুমুর পছন্দের কালেকশন, এসকে লুক্সি আর এসকে কোরের মধ্যে যা সে নিজে বেছে নেবে। স্যান্ডি হালকা গম্ভীর হয়ে পড়ল। সে পাওয়ারফুল আইডিয়া স্যার। মানুষ দেখবে শুধু কাপড় না, জীবনের গল্প। ইমোশন বেসলে ইমপ্যাক্ট আসে। রাইট। যখন পণ্যের সঙ্গে আবেগ জুড়ে দেওয়া হয় তখন সেটার প্রভাব অনেক বেশি হয়। ব্র্যান্ড তখন আর শুধু ব্র্যান্ড থাকে না, সেটা হয়ে ওঠে একটা অনুভব। ঠিক বলেছেন স্যার। শেহরাজ টেবিলের উপর হাত রাখে। একটা কাজ করো, আগামী 2 সপ্তাহের মধ্যে 2টা লাইন প্রেজেন্টেশন রেডি করো। মডেল লিস্ট, অর্থাৎ কোন কোন মডেল কোন পোশাক পরবে, তাদের নাম ও লুক। ফেব্রিক, কস্টিং, কাপড়ের ধরন, সাপ্লায়ার ও খরচের হিসাব। বিজনেস প্রজেকশন, 2টা লাইন থেকে কী পরিমাণ লাভ আশা করা যায় মার্কেট ট্রেন্ড অনুযায়ী। আর এসকে ফ্যাশনের নতুন ট্যাগলাইন ঠিক করো, ওন উইথ প্রাইড। ঠিক আছে? স্যান্ডি চোখে ঝিলিক। ডান। লেটস মেক এসকে নট জাস্ট এ ব্র্যান্ড বাট এ মুভমেন্ট। শেহরাজ হালকা হাসলো। ঠিক তখনই এক জোড়া পা চুপচাপ পেছন থেকে এগিয়ে এসে বলল, শেহরাজ তুমি আমার জন্য নিউ খেলনা আনোনি? চমকে তাকিয়ে দেখলো ফিরোজা মুখ ফুলে দাঁড়িয়েছে। স্যান্ডি আলতো হাসলো। শেহরাজ ফিরোজাকে কাছে টেনে এনে কোলের উপর বসালো, অসহায় কঞ্চে বলল, ও মাই লাভ, আমি তো ভুলে গেছি।
ফিরোজা গলা নিচু করে বলল, তুমি কেবল নিউ ফ্রেন্ডের কথা ভাবো, আমার কথা এত নয় ভাবোই না। লাভ, আমি তো সব সময় তোমার কথাই ভাবি। তুমি সত্যি বলতো ভাইয়া? হ্যাঁ, তুমি তো আমার ছোট রাজকন্যা। ফিরোজা একটু হেসে ফেলল, আবার লজ্জা পেয়ে চোখ নামিয়ে বলল, তুমি আমার ভাইয়া, তুমি নিউ ফ্রেন্ডের থেকেও আমাকে বেশি ভালোবাসবা। আমার মতো কোনে তাওতে ভালোবাসবা না। শেহরাজ তার ছোট্ট হাত দুটো ধরে বলল, না, বাসবো না। তোমার মতো করে আমি কাউকে ভালোবাসবো না লাভ। ফিরোজা এবার খুশি হয়ে বলল, তাহলে আমার জন্য একটা পিন্তি কিনে আনবে তার। ওকে লাভ, তোমার কথা আমি আর ভুলবো না মাই লাভ। কথা দিলাম কাল তোমার জন্য একটা পিঙ্কি কিটি আনবো। আর নিউ ফ্রেন্ডকে বলবা তেন তোমার থেকে বেশি আমাকে আদর করে। শেহরাজ হেসে বলল, তোমার কথাই তো শেষ কথা প্রিন্সেস। ফিরোজা খুশি হয়ে হাততালি দিল। শেহরাজ ফিরোজার গালে ঠোঁট ছুঁয়ে বলল, এখন আমি একটু কাজ করছি, তুমি তোমার নিউ ফ্রেন্ডের কাছে যাও। ফিরোজার কোল থেকে নেমে বাড়ির ভেতর দৌড়ে চলে গেল। তখনই শেহরাজের সব ফ্রেন্ডরা এসে হাজির হয়। আইয়ুব নাজবিনের সাথে ফোনে কথা বলতে বলতে একটু সাইডে গিয়ে দাঁড়ায়। আইয়ুব হেসে বলল, এই সকালটা পুরো তোমার মতো। নাজবিন চমকে কিন্তু ছোটে হাসি রেখে বলল, আপনি কি সবসময় এভাবেই কথা বলেন, নাকি শুধু আমার সাথে কথা বললেই কবি হয়ে যান? তোমার কণ্ঠ শুনলেই কবিতা লিখতে ইচ্ছে করে ব্রাউন গার্ল। নাজবিন কিছুটা লজ্জা পেয়ে বলল, নাজবিন আপনি আমাকে এই নামে ডাকেন কেন? কারণ তোমার চোখের রং, তোমার ত্বকের ছায়া, তোমার অভিমান সব একসাথে একটা গল্প বলে, একটা গভীর রঙিন গল্প। মৃদু হাসে। আপনি শুধু কথা দিয়ে মানুষকে মুগ্ধ করেন, নাকি কাজেও সেই রকম? আমি সব কিছুতেই পারদর্শী। বলো, তুমি আমাকে কেমন দেখতে চাও? আমি শুধু এটা চাই, আপনি কখনো বদলে যাবেন না। আমি যদি বদলাই তাহলে ওই আকাশটা গোলাপি হয়ে যাবে। তুমি তো জানো আমি ব্রাউন গার্লের কথা রাখি। আপনি এত চাপা কিভাবে মারেন? আকাশের রং গোলাপি আপনি বদলে গেলেও হবে না, যত সব ফালতু কথা। আই ছামাক ছাড়লো, আমি কোনো চাপা মারিনি, সত্যি বলছি। আপনি আবার ছামাক ছাড়লো বললেন? আপনি একটা চিপা রোডের বাচ্চা ছাগল। আমি আপনাকে ফিল্মি প্রেমিক ভাবছিলাম। এই তুমি কি বললা? আমি ছাগলের বাচ্চা? তবুও তুমি এই ছাগলের বাচ্চার প্রেমেই পড়েছো। আপনার প্রেমে পড়ে তো পেট খারাপের মতো অবস্থা। পচা গু খাইলেও বোধ হয় কারো পেটের এত খারাপ অবস্থা হবে না। আইয়ুব নাটকীয় ভাবে বুক চেপে ধরে বলল, আহা, প্রেমে পাগল আয়বের প্রতি এই অপমান। ভালোবাসা টয়লেটে ফ্লাশ করে দিলে তো, কাজটা ঠিক করলে না। হয়েছে, জানতো সবসময় উল্টোপাল্টা লজিক দিয়ে কথা বলেন। কথাটা বলে নাজমিন কল কেটে দিল। পেছন থেকে আইয়ুবের সব কথা শুনে শারবাজরা হাসিতে ফেটে পড়ল। রাহিন চায়ের কাপে চুমুক দিয়ে মুখ টিপে হেসে পড়ল, ভাই, আইয়ুবরে দেখলি পুরা নিব্বাদের মতো প্রেম করে বেড়াচ্ছে। এইসব নাটক তো আমি কলেজে দেখতাম। নিহাল বলল, আইয়ুব ভাইয়ের প্রেম এখন পিওর স্ন্যাক্স। বারুণ গালের দেখে একদম কবি হয়ে গেছে, একদম এস্কের মতো। সেটা চোখ সরু করে ছোটে চাপা হাসি নিয়ে বলল, আইয়ুবের টপিকের মধ্যে হেডলাইনে আমার নাম উঠলো কেন? শারবাজ হাসতে হাসতে, তুই আয়ুবের প্রেমালাপ শুনেছিস? আল্লাহ গো, আমি হাসতে হাসতেই মরে যাব। সিরাজ চোখ মেরে বলল, ওরে প্রেম করতে দে, ব্রাউন গার্লে কাঁদালে আইয়ুব আবার রেগে যাবে। সিরাজ হালকা হেসে আবারও আইয়ুবকে বলল, তোর প্রেম আলাপ ভালো ছিল, কিন্তু সাবধানে করবি। আমি হেডমাস্টার, যখন তখন তোর প্রেমের 12টা বাজায় দিব। আইয়ুব মুখ ভেঙে বলল, তুমি হেডমাস্টার হলে আমি হইলাম ক্লাসের মনিটর। সকলে একসাথে হেসে উঠল। এমন সময় রিয়াজ এসে বলল, আমি বলেই দিচ্ছি ভাবিজি, আজ থেকে আমার পার্টনার। সবাই থমকে তাকায়। সিরাজ চোখ তুলে তাকিয়ে ঠোঁটে বাঁকা হাসি রেখে বলল, রিয়াজ, তোর এই সিদ্ধান্ত কি ফাইনাল? হ্যাঁ, তুমি তো সবসময় রাগ করো, ভাবিজিকে আমি একটুও কাঁদতে দিব না। তাই নাকি? আমি রাগ করি বলেই তুই আমার সুইটহার্টকে নিতে এসেছিস? এখনকার ছোটরা ডেঞ্জারাস, বড়রা যত কিছু করে ওরা এক লাইনে এগিয়ে দাবি করে। শারবাজ হেসে বলল, তবে এখন থেকে সুমুর নাম হবে রিয়া জাহান। সিরাজ গম্ভীর গলায় বলল, সবাই চুপ, আমার সুইটহার্টকে নিয়ে কেউ রসিকতা করবে না।
বিশেষ করে আমার প্রতিদ্বন্দ্বী রিয়াজ। রিয়াজ হাত তুলে বলল, ঘোষণা করছি আমি রিয়াজ খান এইমাত্র সিদ্ধান্ত নিয়েছি যে আজ থেকে ভাবি যে আমার পার্টনার। ওনাকে কেউ আর খান সাহেবের স্ত্রী বলবেন না।